এমন চোরের মতন করে আমাকে লুকিয়ে দেখার মানে কি? মীরা অন্তঃকরণে শব্দগুচ্ছ বিন্যস্ত করে সাজাতে লাগলো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কণ্ঠনালীতে যেন শব্দগুচ্ছ জট পাকিয়েছে। মীরাকে নিশ্চুপ দেখে উষান তেজি কণ্ঠে বলল। কি হলো উত্তরতে? মীরা কেঁপে উঠল। অন্তঃকরণ নির্দেশনা দিল, আর মৌনব্রত পালন করা ঠিক হবে না। বার দুয়েক ঢোক গিলে জিহবা দ্বারা ওষ্ঠাধর সিক্ত করে মীরা বলে উঠল। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, যে আপনাকে আমার লুকিয়ে দেখা লাগবে? আমি অবশ্যই উকি দিয়ে আপনাকে দেখছিলাম না। কয়েকদিন ধরে রাতের বেলা কেউ দরজা ধাক্কা দিয়ে চলে যায়। প্রথম কয়েকদিন ধরতে পারিনি কে করছে এমনটা, তারপর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করি যে কে করে, কিন্তু কয়েকদিন ধরে বন্ধ। কাল আবার এমন করেছিল, তাই আজ উকি দিয়ে দেখছিলাম, দ্যাটস ইট। মীরা দম নিল। জীবনে প্রথম বোধ হয় কোনো মিথ্যা কথা এত সুন্দর করে বাস্তবিকভাবে বলতে পেরেছে। উষান তার কথা বিশ্বাস করছে না তা দেখার স্বার্থে মাথা উপরে তুলতে ভীষণ অবাক হয় মীরা। উষানকে অদ্ভুত দেখাচ্ছে। ঈশতাকে দর্শন করা উষান এবং বর্তমানে তার সামনে দাঁড়িয়ে থাকা উষানের মাঝে যেন আকাশ পাতাল তফাত। বাদামি প্রাণোচ্ছ্বাস মুখশ্রী ফ্যাকাশে, স্থির অধর যুগল কম্পমান, নেত্রযুগল চঞ্চল, ঘন ঘন নিঃশ্বাস টানছে। কঠিনতার খোলস ফেলে নমনীয় হয়ে উঠল মীরা। আলতো সুরে বলল। আর ইউ ওকে? উষার নিরুত্তর। প্রতিউত্তর করার জন্য অধৈর্যগল প্রসারিত করতেই শব্দ করে ভূমিতে ভারী শরীরটা নিয়ে আছড়ে পড়ল সে। নিখোশ কৃষ্ণ রজনী, শব্দহীন মদিনী বর্তমানে আধারে নিমজ্জিত। ধরণীতে প্রবাহিত অনিলে মিশে রয়েছে বাহারি পুষ্পের সুমিষ্ট ঘ্রাণ। অন্তরিক্ষ কৃষ্ণ মেঘহীন। চারিপাশে বিরাজমান নীরবতার মাঝে হঠাৎ হঠাৎ ডেকে উঠছে রাস্তায় অবস্থানরত বেওয়ারিশ কুকুরের দল। তারপর ফের প্রকৃতির মৌনব্রত পালন। অনিলে মিশে থাকা পুষ্পরাজের মাদকতার ন্যায় সুঘ্রাণ ও পরিবেশ এখন মিহি অপূর্ব। কৃষ্ণকালো অন্তরিক্ষের মাঝে আজ বহুদিন পর দেখা মিলেছে চন্দ্রের। বসন্তের প্রথম পূর্ণিমার রাত আজ। স্বচ্ছতা পবিত্রতা চন্দ্রের মোহনীয় সৌন্দর্য ধ্বংস করেছে আধারে কুলুষিত। জানালার কপাট উন্মুক্ত, সেখান হতে শাসা করে আসছে মিষ্টি সতেজ হাওয়া। মীরার ধ্যান নেই সেদিকে। চন্দ্রপ্রভা রজনী দেখেও তার ইচ্ছে হলো না চন্দ্রবিলাস করার। তার চিন্তাগ্রস্ত নেত্রযুগল পর্যবেক্ষণ করছে ঘুমন্ত উষানকে। উষান জ্বরাক্রান্ত, বহুক্ষণ শক্ত ও কঠিন থাকার এক পর্যায়ে দেহের অন্তঃস্থল হতে নরম হয়ে এসেছে বহির্ভাগ। অসময়ের আগমনী বর্ষণে গা সিক্ত করেছিল দুদিন। তারই পরিপ্রেক্ষিতে আজ এই হাল। মীরার সামনে দুর্বল হয়ে পড়ে যেতেই ব্যাকুল হয়ে উঠেছিল মীরা। পেছন থেকে তীব্র এসে আগলে নিয়ে উঠে দাঁড় করিয়েছিল। উষান জ্ঞানশূন্য না হলেও চেতনাশূন্য ছিল। নিভু নিভু নেত্রে দেখছিল আশপাশ। মীরা তখন তীব্রকে বলে উষানকে নিজের ফ্ল্যাটের ভেতর আনতে। এখন আর পাঁচতলায় নেওয়ার দরকার নেই। তীব্র তাই করল। অচেতন মনে যদিও উষান বিড়বিড় করে বলছিল বারংবার ওপরে নিজের বাসায় নিয়ে যেতে, কিন্তু মীরার হুট করে দেওয়া হুঙ্কারে সে চেতন মনেই সিটিয়ে গিয়েছিল। নিজের বিছানায় উষানকে শুইয়ে দেওয়ার পরপরই উষানের উত্তপ্ত কপালে সিক্ত কাপড় দিয়ে জলপট্টি দেওয়া শুরু করে। কিন্তু কি আশ্চর্য, জ্বর যেন কমছেই না, বরং বাড়ছে। মীরা চিন্তিত হয় প্রবল। পাশে বসে থাকা তীব্রর উদ্দেশ্যে বলে। ভাইয়া, ওনার জ্বর তো কমছেই না, ডক্টর ডাকলে ভালো হতো না? তীব্র দীর্ঘশ্বাস ফেলে। মাথা ডানে বামে দুদিকে এলিয়ে হতাশ নেত্রে পরখ করে একবার ঘুমন্ত উষানকে। শেষে হাত নাড়িয়ে বলে। চিন্তা করো না ছোট আপু, আমি ডাক্তারকে ফোন দিয়েছি আগেই। কাছে হয়তো উনি। উষানের জ্বর হলে অত সহজে ছাড়ে না। আমি জানতাম এবারও এমনটাই হবে, তাই ব্যক্তিগত ডক্টরকে আগে থেকে ইনফর্ম করে রেখেছি। মীরা হাতে সিক্ত কাপড়ের টুকরো পানি ভর্তি বলে রেখে দিল। পরিশেষে আর চোখে তাকালো পাথর মানবটার মুখশ্রীটার দিকে। উষানের মুখশ্রী ফ্যাকাশে হয়ে রয়েছে, শুকিয়ে একটুখানি। সর্বমুখশ্রীতে প্রকাশ পাচ্ছে এক অদৃশ্য যন্ত্রণা। মীরার হৃদ বক্ষ হু হু করে ওঠে। শক্তপোক্ত পাথর মানুষটার এমন মলিন দুর্বল অবস্থা দর্শন করার পর দূর দূর করছে অন্তঃকরণ। অস্থিরতা বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। লোকটা সম্পূর্ণ সুস্থ না হলে সে প্রশান্তি পাবে না কিছুতেই। 2-3 বার নেত্রপল্লব ফেলে অন্যদিকে দৃষ্টি দেয় মীরা। রুহি একদম কর্নারে বসে এক মনে ফোনের দিকে তাকিয়ে। তীব্র মাথা নিচু করে বসে। মীরা উঠে দাঁড়ায়। সতেজ অনিল প্রয়োজন। দম বন্ধ হয়ে আসতে চাইছে বারংবার। ডাক্তার এসে উষানকে দেখে গিয়েছে আধা ঘন্টা হবে। তীব্র গিয়েছে ডাক্তার এগিয়ে দিতে আর প্রয়োজনীয় কিছু ওষুধ আনতে, যেগুলো ডক্টর লিখে দিয়ে গেলেন। রুহি রান্নাঘরে। উষানকে স্যুপ খাওয়াতে বলেছে ডাক্তার। তারই পরিপ্রেক্ষিতে সে গিয়েছে স্যুপ বানাতে। মীরাকে বসিয়ে রেখেছে উষানের নিকট। মীরা খেয়াল করল এতক্ষণ পর এই বিশাল রুমটায় সে এবং উষান ছাড়া অন্য কেউ নেই। রুম সম্পূর্ণ খালি। সংকোচ দ্বিধা হুড়মুড়িয়ে জাপটে ধরল ক্ষণে। নিঃশব্দ কক্ষে শব্দের উৎপত্তি ঘটল উষানের গোঙানির মাধ্যমে। মীরা হকচকিয়ে উঠল। চটজলদি উঠে দাঁড়িয়ে উষানের নিকটবর্তী এগিয়ে উত্তেজিত কণ্ঠে বলল।
উষান, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? উষান নিরুত্তর সম্পূর্ণ। আপন মনে আর্তনাদ করছে। মীরা ব্যাকুল হয়ে ওঠে। হঠাৎ করে লোকটা এমন করছে কেন? এতক্ষণ তো শান্ত ছিল, ঘুমাচ্ছিল কি সুন্দর। কিয়দংশ পর উষান যখন ছটফট শুরু করলো, মীরার অবস্থা তখন করুণ হয়ে গেল। কেঁদে উঠল মন অজান্তে। মস্তিষ্ক থেকে তার বেরিয়ে গেছে ফ্ল্যাটে যে আরেকজন সুস্থ মানুষ উপস্থিত। ঈষৎ বাদেই উষান স্থির হয়, নেত্রজোড়া উন্মুক্ত করে। তৎক্ষণাৎ সম্মুখে দেখা মিলে ক্রন্দনরত রমণীর। মীরা তখনও কাঁদছে। উষানের নেত্রযুগল উন্মুক্ত দেখে মীরা ব্যাকুলতা নিয়ে প্রশ্ন করল, ঠিক আছেন তো আপনি? অমন ছটফট কেন করছিলেন? খুব বেশি খারাপ লাগছে? উষান শান্ত আখির দৃষ্টি ফেলে, আকস্মিক জ্ঞান ফেলে মীরার বাহু আলতো করে স্পর্শ করে ওঠে। মীরার এই স্পর্শে তেমন ভাবাবেগ লক্ষণ করা গেল না। সে নিজেতে নেই। উষানের চিন্তায় মস্তিষ্কের স্নায়ুকোষ তখন একদম অচঞ্চল। উষান শীতল কণ্ঠে বলল, ঠিক আছে, আমি খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ঘুমের ঘরে চটপট করছিলাম। কাঁদছো কেন? মীরা নাক টানল। উষান ভালো আছে শুনে অন্তরাল শীতল হলো। অশ্রুসিক্ত গাল দু হাত দিয়ে মুছে নিয়ে ভেজা কণ্ঠে বলল, এমনি। উষানে প্রথম মীরার গালে স্পর্শ করল। কেঁপে উঠল ঈষৎ মীরা। গালে থাকা অবশিষ্ট অশ্রুকণা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। অধৈর্য গলে সিক্ততা প্রদান করে মিহিস্বরে বলল, এমনি কেউ কাঁদে নাকি বোকা? কলিং বেলের কর্কশ ধ্বনি। দুজন মানবীর ধ্যান ফিরল তৎক্ষণাৎ। মীরা হুঁশে এসে নিজেকে উষানের অতীব নিকটবর্তী আবিষ্কার করে শ্বাসরুকে ছিটকে সরে দাঁড়ালো। উষান তখন অস্বস্তির প্রহরে উপস্থিত। কি করছিল সে? পরনারীকে স্পর্শ করলো, তাও ঘোরের বসে। এমন তো আগে কখনো হয়নি। নিজের মস্তিষ্কের উপর তার সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু আজ হয়তো অসুস্থ বলে এই মস্ত বড় ভুলটা হলো। মীরা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে। নির্মেদ গাল দুটো রক্তিম হয়েছে ইতিমধ্যেই। চিকন চিকন আঙ্গুলগুলো কেঁপে কেঁপে উঠছে। একটু আগে সেই নিবিড় লহমার কথা স্মরণ হতে শির দ্বারা কেঁপে উঠছে। নিজেকে অন্তঃকরণে সখানেক গালি দেয় মীরা। এটা কি হলো? তার মন কোথায় ছিল? মস্তিষ্ক ভাবনা মগ্নকালীন মীরার কর্ণকুহর নিকট পৌঁছে উষানের কণ্ঠ। ভরাট কণ্ঠে উষান বলল, আই এম সরি মীরা, ডোন্ট গেট মি রং। আই ডোন্ট নো হোয়াট টু হ্যাপেন টু মি। আই টাচড ইউ বাই মিস্টেক, পার্ডন মি। ইটস ওকে। উষান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। মাত্রাতিরিক্ত মাথা ব্যথার ফলস্বরূপ উঠে দাঁড়ানোর পর মনে হলো পুরো দুনিয়া ঘুরছে। পড়ে যেতে নিতেই নিজেকে সামলালো। মীরা ব্যস্ত হয়ে বলল, উঠছেন কেন? আপনি এখনো অনেক অসুস্থ, দুর্বল। ডক্টর রেস্ট নিতে বলেছে আপনাকে। মীরার কথা শ্রবণ করার সেকেন্ড খানেক পর উষান ওর ওষ্ঠধরের কোণে দেখা মিলল তাচ্ছিল্যের হাসি। শার্ট টেনে টুনে শটান হয়ে দাঁড়ালো। থমথমে কণ্ঠে বলল, আমি একজন লেফটেন্যান্ট মীরা, বুঝেছ? এতটুকু জ্বরে পেটে পড়ে থাকাটা আমাকে মানায় না। তাছাড়া আই অ্যাম অল রাইট। ঠিক আছেন? হ্যাঁ, একটু আগে দুর্বলতার জন্য আপনি আমার সামনে মাটিতে পড়ে গিয়েছিলেন, মনে নেই? বসুন, তীব্র ভাইয়া ওষুধ নিয়ে আসছেন, খেয়ে তারপর যা করার করবেন। উষানের অনিচ্ছা সত্ত্বেও বসলো। মাথার অবস্থা ভালো না। ব্যথায় রক যেন ছিঁড়ে যাবে এখনই। গরমের চোটে ঘেমে একাকার সে। শার্টের দুটো বোতাম খুলে নিয়ে বলল, ফ্যানটা ছাড় তো মীরা, গরম লাগছে অনেক। মীরা বুঝলো উষানের জ্বর ছেড়েছে। তবুও নিশ্চিত হতে উষানের কপালে চট করে হাত রাখলো। স্বাভাবিক তাপমাত্রা। উষান ডান ভ্রু উঁচু করে তীক্ষ্ণ স্বরে বলল, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, হাত দিয়ে দেখার কি দরকার? মীরা ভরকালো প্রথমে, শেষে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি যেমন ভুলবশত বারবার আমায় তুই থেকে তুমি এবং তুমি থেকে তুই বলছেন, তেমনি আমিও ভুলবশত থার্মোমিটারের কথা ভুলে হাত দিয়ে দেখলাম। উষান নিশ্চুপ। অন্তঃকরণে সে চমকিত হলো। মীরাকে যে সেই কখন থেকে তুই থেকে তুমি বলে ফেলছে বারবার তার খেয়াল নেই একদমই। মনে মনে বলে উঠল, আচ্ছা হয়েছেটা কি আমার? অদ্ভুত সব ভুলভাল কাজ কেন করছি? আশ্চর্য তো। উষানের উত্তরের অপেক্ষায় না থেকে মীরা গিয়ে ফ্যান ছেড়ে আসলো। অতঃপর রুমে উপস্থিত না থেকে বেরিয়ে আসলো রুম থেকে। উষানের সামনে থাকতে অস্বস্তি কাজ করছে। উষানের বলা তুমি ডাকটা বারংবার তাকে দুর্বল করে দিচ্ছে, মুগ্ধ করছে। কিন্তু এমন হলে তো হবে না। মীরা সিদ্ধান্ত নিয়েছে সে আর উষানের পিছু পিছু ঘুরবে না। এভাবে উষানের পিছনে লেগে থাকা মানেই তো নিজেকে ছ্যাঁচড়া প্রমাণিত করা। কিন্তু সে তো এমন না। আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি মীরা। প্রণয়ের ফাঁদে পড়ে চরম মাত্রার ছ্যাঁচড়া হয়েছিল কয়েকদিন। সেই দৃশ্যপট নেত্র সম্মুখে ঘুরলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে তার। উষান যখন তাকে পছন্দ করে না, তাহলে পাথর মানবটার পিছে ঘোরার কোনো মানে হয় না। সবার তো নিজ স্বাধীনতা আছে নিজের পছন্দ প্রকাশ করার। উষানের পছন্দ হয়তো আরও উচ্চমানের। তার মতে শ্যামনারীকে উষানের কি আর মনে ধরবে? এসব ভেবে নিজের অন্তঃস্থল সর্বোচ্চ মাত্রা শক্ত কঠিন করেছে মীরা। পরন্ত বিকেল।
পশ্চিম অন্তরিক্ষে হেলে পড়েছে হলুদ কমলাটে বর্ণের উত্তপ্ত সূর্য। অন্তরিক্ষে লেপ্টে আছে রক্তিম বেশ কয়েকটা লম্বা লম্বা দাগ। হলদেটে আলোয় দিঘির পানি জলজল করছে অতীব সৌন্দর্যে। উত্তর দিক হতে আসা মিষ্টি বাতাস বারংবার মাথার চুলগুলো কপালের কাছে ফেলে দিয়ে যাচ্ছে উষানের। বিরক্তিতে দাঁত কিরমির করে ঠায় দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে। তীব্রতাকে দাঁড় করিয়ে ফ্ল্যাটে গিয়েছে। ভুলবশত গুরুত্বপূর্ণ কিছু ফাইল রেখে এসেছে, তা আনতে গিয়েছে। উষান ব্যস্ত নেত্রে পর্যবেক্ষণ করছে মাত্র আসা ইমেলগুলো। ট্রেনিংয়ের তারিখ পড়েছে। মার্চের শেষের দিকে তাকে ঢাকা ছাড়তে হবে। ট্রেনিং দিতে যেতে হবে যশোরের এয়ারফোর্স ক্যাম্পে। ধপাধপ পদচারণের শব্দে ফোন থেকে দৃষ্টি সরায় উষান। সম্মুখে দৃষ্টিপাত ফেলতেই দৃশ্যমান হয় তার সহকারী দিগন্তকে। দিগন্ত উষানের ব্যক্তিগত কাজে সহযোগিতা করে। দিগন্ত প্রায় ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি মীরার খালা সম্পর্কে ইনফরমেশন চেয়েছিলেন না? তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। উষান গুরুগম্ভীর কণ্ঠে বলল, হোয়াট ইজ দ্যাট? টেল মি। স্যার, মীরার বড় খালা তিয়াশা ইমরোজ, উনি মীরার বাবা মাহদি ইকবালের প্রথম স্ত্রী। ওনাদের বিয়ের 5 বছর পর কোনো এক কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মাহদি সাহেব মীরার মাকে বিয়ে করেন। মিস তিয়াশার মেয়ে তোহানা তুর্সি, উনি মীরার বড় সৎ বোন হন সম্পর্কে। তুর্সি এখন ক্যালিফোর্নিয়ায় আছে। গড়গড় করে বলে থামল দিগন্ত। উষান ভ্রুকুটি কুচকে নিয়ে গভীর মনোযোগ সহকারে ভাবছে কিছু। দুজন ব্যক্তির আপন ব্যস্ত কাজে ব্যাঘাত ঘটে কিছু ভেঙে যাওয়ার রিনরিনে তীক্ষ্ণ শব্দে। উষান দিগন্ত পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় তাদের সম্মুখে মীরাকে। পাথরের ন্যায় সে স্তব্ধ নিষ্পাপ নেত্রযুগল, শুষ্ক অধৈর্যরা জলজল করা আঁখি দুটো। মীরার কাঁধে ব্যাগ দেখে উষানের বোধগম্য হলো মেয়েটা মাত্রই ভার্সিটি থেকে ফিরেছে। আমাকে বিয়ে করবে এরিক? অ্যারিক বিস্ফোরিত নয়নে তাকালো। তুর্সির মাত্র বলা কথাটি বারংবার সুরেলা ধ্বনিতে কর্ণকুহরে ভেসে আসছে। এত কিছু করার পরও তুর্সি তাকে বিয়ে করতে চাচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? হুম। অ্যারিক চমকিত হয়ে বলল, তুমি কে আমায় মেরে ফেলবে তুষি? মেরে ফেলার পূর্ব মুহূর্তে একটু স্মৃতির প্রদানের জন্য এমন কথা বলেছ? তুর্সি হতাশ দৃষ্টিতে তাকায়। অ্যারিক এত বোকা কেন? লোকটা কি একবার তার প্রণয় মিশ্রিত চাহনি দেখতে পারে না? বুঝতে পারে না অন্তঃস্থলের অন্তর্নীল কথা? যদিও পরিস্থিতি সাপেক্ষে অ্যারিকের বলা কথায় কোনো খুঁত নেই। এ সময় এই কথা বলাটাই স্বাভাবিক। ঝকঝকে কাচের জানালার কপাট উন্মুক্ত। সেদিক দিয়ে বহির্বিভাগে দৃষ্টি ফেলে সে। ঢাকা থেকে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের উপর হামলা করতে চেয়েছিল অ্যারিক। দুদিন পর সংগোপনে এই তথ্য পেয়েছে তুর্সি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার, অ্যারিক কেন এমন করলো। পরিশেষে অ্যারিক যখন বলল ট্রেনিং দিতে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের মাঝে উষান রেজওয়ান আছে এবং একবার সে যদি যশোরে পা রাখে তাহলে তুর্সির রফাদফা করবে সর্বপ্রথম। তাই উষানকে আগে থেকেই মেরে ফেলার বুদ্ধি করেছে অ্যারিক। এই নিয়ে কয়েকবার, কিন্তু সে ব্যর্থ প্রতিবারই। তুর্সি অন্তঃকরণে বেশ পাকাপোক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুর্সি উঠে দাঁড়িয়ে কাবার্ডের দিকে এগোয়। বাসাটা তার না হলেও এই বাসার প্রতিটা কর্নার কোথায় কি আছে তা একদম ঠোঁটস্থ তার। নিজের বাসা সম্পর্কেও হয়তো এত কিছু জানা নেই তার যতটা অ্যারিকের বাসা সম্পর্কে জানে। কাবার থেকে কালো রঙের শেরওয়ানি বের করে সে। গতরাত ভারত থেকে আসার পথে এনেছিল অ্যারিকের জন্যে। এই ছেলে পড়েছে কিনা কখনো কে জানে। শেরওয়ানি অ্যারিকের পানে ছুঁড়ে ফেলে তুর্সি কাটকাট গলায় বলল, জলদি চেঞ্জ করে আসো, শাওয়ার নিবে। অ্যারিক উঠে দাঁড়ালো। বিনা বাক্যে তোয়ালে নিয়ে এগুলো বাথরুমের দিকে। আপাতত চুপ থাকায় শ্রেয়। কিছু বললে পরিবেশ তখন শান্ত থেকে উল্টো হয়ে যাবে। তুর্সি একজনকে ফোন করে অ্যারিকের বাসায় কাজী পাঠাতে বলে। শেষে সে অন্য রুমে চলে যায়। পাশের রুমটা অ্যারিক তুর্সির জন্য তৈরি করে রেখেছে অনেক আগে। রুমে গিয়ে খয়েরি রঙের লেহেঙ্গা নিয়ে এসে দৌড়ে যায় বাথরুমে। হাতে সময় সীমিত, ঘণ্টাখানেক পর তারা দুজনে সে মিলিত হয় নিচতলায়। অ্যারিকের চোখে বিস্ময়, এখনো বিশ্বাস হচ্ছে না তার। কাজী এসে বসে সোফার সাথে তার কয়েকজন বন্ধু। তুর্সি অ্যারিক সামনে ডাবল সোফায় বসতে কাজী বিয়ের পড়ানো শুরু করে। কবুল বলতে বলা হলে অতি দ্রুত তুর্সি 3 কবুল বলে দেয়। সবশেষে অ্যারিককে কবুল বলতে বলা হয় তখন সে আলতো করে অশ্রু বর্ষণ করে কবুল বলে। সামনে বসে থাকা অ্যারিকের বন্ধুরা তখন হতভম্ব, বাকরুদ্ধ। তারা সশব্দে হেসে ফেলে। প্রায় দেখে এসেছে কবুল বলার সময় বউকে দিয়ে কবুল বলে, আর এখানে দেখি পুরাই উল্টা। কনে হাসছে, পাত্র কাঁদতে কাঁদতে কবুল বলছে। কি আশ্চর্য! বিয়ের কার্যক্রম শেষ হতে আলহামদুলিল্লাহ বলে দোয়া করল সকলে। দোয়া শেষে অ্যারিক নিজের দুজন বন্ধুর সাথে বাক্যালাপে ব্যস্ত হয়ে পড়ে। তুর্সি তাকায় সেদিকে। কি সুদর্শন এক মানব তার স্বামী হয়ে গেল। কিন্তু এরপর ডিপার্টমেন্টে কি জবাব দেবে সে? আজই যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে। চিনচিন ব্যথার প্রকোপটা কমছে না এখনো। কি মুশকিল! দাঁত নিশ্চিত 2-1টা নড়ে গিয়েছে। অসহায় দৃষ্টিতে সে তাকালো তীব্রের মুখশ্রীর প্রতি।
তীব্র ঠোঁট টিপে হাসল, ইশারায় জানান দিল এটারই প্রাপ্য তুমি। দিগন্ত নিষ্প্রভ চাহনি সামনে এলিয়ে দেয়। মীরার নাজেহাল অবস্থা কাঁদতে কাঁদতে রুহি তাকে সান্ত্বনা দিচ্ছে। উষান নেই অন্ধকারাচ্ছন্ন রুমটায়। তাদের এই আধারে বিলীন কক্ষে বসিয়ে রেখে সে বাহিরে গিয়েছে। কিয়ৎক্ষণ বাদে তমতমে মুখশ্রী নিয়ে কক্ষে আগমন ঘটে উষানের। হাতে ল্যাপটপ আর কিছু ফাইল। উষানকে দেখেই মীরা তেড়ে এসে বলে, আমার উত্তর দিচ্ছেন না কেন? বারবার পালিয়ে কেন বেড়াচ্ছেন? খালামণি বাবার প্রথম স্ত্রী মানে? এই ছেলেটা কি বললো তখন? দিগন্তের দিকে আঙ্গুল তাক করে বলল মীরা। দিগন্ত মনে মনে দোয়া দরুদ পড়ছে, অন্তঃকরণে আকুতি মিনতি করছে তার দিকে আর কোনো রূপ দৃষ্টি না দেওয়া হোক। এমনিতে এক থাপ্পড় খেয়ে তার নাজেহাল অবস্থা। উষান পুনরায় চট দিলে দিগন্ত শেষ। উষান আর চোখের রক্তিম নেত্রে তাকাতেই দিগন্ত চুপসে যায়। হাতের ল্যাপটপ আর ফাইল দুটো সোফায় রেখে পকেটে হাত গুজে দাঁড়ায় উষান। মোলায়েম কণ্ঠে বলে, এতটুকু ব্যাপারে অস্থির হতে নেই মীরা, শান্ত হ। অনেক কিছু তোর জানার আছে, সোময় বস। মীরা বসল। অস্থিরতায় হাত পা কাঁপছে প্রবল, নেত্রযুগল টলমলে, ওষ্ঠাধর কম্পমান। অন্তঃকরণ বলছে সে যা শুনেছে সব মিথ্যা, সব। তবু পুরো ঘটনা না জানা অবধি শান্তি মিলবে না কিছুতেই। বসার সাথে সাথে উত্তেজিত হয়ে মীরা বলে উঠল, জলদি বলুন। উষান তার সাথে আনা ফাইল দুটো মীরার নিকট এগিয়ে দেয়। হতভম্ব হয়ে তাকে এই ফাইল দুটো হাতে নিল সে। উষান জলদগম্ভীর কণ্ঠে বলল, ফাইল দুটো পর। প্রথমে কালো ফাইলটা পড়বি, তারপর নীলটা। তোর যা সব জানার আছে সব এখানে জানতে পারবি। মীরা দৃষ্টি দেয় কালো ফাইলটায়। ওপরে খুব সুন্দর করে মোটা অক্ষরে লেখা রুমিসা মাহমুদ হত্যার সারসংক্ষেপ এবং মূল ঘটনার বিশ্লেষণ। মীরা চমকিত হয়। চমকপ্রদ দৃষ্টি ফেলে উষানের পানে। রুমিসা বাংলাদেশের একজন নির্ভীক বিচক্ষণ সাংবাদিক ছিলেন। বেশ কয়েক বছর আগে তাকে হত্যা করা হয় অতীব রহস্যজনকভাবে। খুনিকে আদৌ খুঁজে পাওয়া যায়নি। মীরা অবাক হয়ে বলল, রামিসা মাহমুদের হত্যার কাহিনী এখানে কেন? আপনার কে হয়নি? উষান জবাবহীন। ল্যাপটপে সকল মনোযোগ তার তীব্র, তা দেখে তপ্ত শ্বাস ফেলে বলল, উষানের আসল মা রুমিশা মাহমুদ, উষা আন্টি। উনি সৎমা উষানের, আইমানাগের দ্বিতীয় স্ত্রী। বিস্তারিত ফাইলে আছে, পড়ো। ফাইল খুলতেই দৃশ্যমান হয় প্রথম লেখা, বিশেষভাবে কয়েকটা শব্দ, তারপর নিচে বিশদ বিবরণ। হত্যার পূর্ববর্তী ঘটনা এবং হত্যাকারীর পরিচয়। রুমিসা মাহমুদ পেশায় সাংবাদিক। আইমান রেজওয়ানের সাথে তার প্রণয়ের সম্পর্কের সময়সীমা 2 বছর। তার হত্যাকারী তারই আপন বড় বোন রাহানুমা মাহমুদ। হত্যায় সাহায্যকারী উষা রহমান। হত্যা করার কারণ দেশে কয়েক বছর ধরে চলা নারী গুম হওয়া, নারী ধর্ষণ, রাত বিরাতে মানুষ তুলে নিয়ে পরদিন সেই মানুষের শরীরের কিডনি, চোখ, লিভার ইত্যাদি গায়েব করে সেই মানুষটাকে আধামরা করে ফেলে যাওয়া অতি গোপনে। এসব কে করছে? মূল হোতাকে। তাকে ঘিরে যখন তুমুল সমালোচনা, তখন সংগোপনে রুমিসা মাহমুদ তাদের সম্পর্কে তথ্য বের করেন। এসব করেছে এক সন্ত্রাসী দল। সহজ ভাষায় বোঝার জন্য মাফিয়া আখ্যায় অন্তর্ভুক্ত করা হয় তাদের। পুলিশ, সিআইডি, আর্মি ফোর্সের তুমুল তদন্তে কয়েকজনকে আটক করা হলেও কোনো তথ্য উদ্ধার করা যায়নি। রিমান্ডে নেওয়ার আগ মুহূর্তে তারা নিজেদের হৃৎপিণ্ডে পটাশিয়াম সায়ানাইড পুশ করে আত্মহত্যা করেছিলেন। পুরো দেশের কড়া টহলে তখন নিস্তব্ধ ছিল সেই সন্ত্রাসী টিম। কিন্তু তারা নিশ্চুপ হওয়ার পূর্বে প্রায় 5,000 কিশোরী নারীকে রাতারাতি নিয়ে গেছে কিডন্যাপ করে। ঘটনার 23 বছর, এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। রুমিসা মাহমুদ সন্ত্রাসী দলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল হত্যা সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলেন, এবং এটাই হয়ে দাঁড়িয়েছিল তার অকাল নৃশংস মৃত্যুর কারণ। তার বড় বোন রাহানুমা। সন্দেহ করা সে নিজেও সেই সন্ত্রাসী দলের সাথে যুক্ত ছিলেন। এই তথ্য পুলিশ অন্যান্য ফোর্স জানতে পেরেছিল তখন, যখন রাহানুমাকে ধরাছোঁয়া সম্ভব ছিল না। এই সন্ত্রাসী দলের কেউ দেশের বাইরে যায়নি, আবার কেউ কেউ হয়তো গেছে বলে ধারণা করা হয়। যারা দেশে আছে তাদের আজ অবধি কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। রুমিসাকে হত্যা করতে নির্দেশ দেয় সন্ত্রাসী দল থেকে। কারণটা ছিল তাদের সম্পর্কে তথ্য জেনে যাওয়ার, হত্যা করার পরিকল্পনা এবং সময়কাল। 1999 সালে 23শে মার্চ রাত 10টা রুমিসা মাহমুদ, তার 2 ছেলে উষান বয়স 7 এবং ছোট ছেলে উজান বয়স 5, দুজনকে নিয়ে তখন একা একা বাসায় অবস্থান করছিলেন। তার স্বামী তখন দেশের বাইরে। রাত 11টার দিকে রাহানুমা এবং উষা আসে। উষা মূলত রুমিসার বান্ধবী, কাছের বান্ধবী হওয়াতে বাসার সেফটি লক জানতেন। বড় বোন রাহানুমার সাথে সম্পর্ক ভালো ছিল না রুমিসার। সম্পর্ক ভালো না থাকার কারণ রাহানুমা সর্বদা কুপরামর্শ দিতেন রুমিসাকে। মানুষ এবং নিজের পেশার প্রতি যেই ভালোবাসা রুমিসার ছিল তাকে সময় নষ্ট বলতেন। বোনের সাথে আরও কিছু কারণে খুব কমই রুমিসা রাহানুমার সাথে কথা বলতেন, যার দরুন বাসায় এত সহজে ঢোকাটা তার পক্ষে সম্ভব ছিল না। উষা বাসায় প্রবেশ করার পথ সহজতর করে দেন। উষা রাহানুমার সাথে তাল মেলানোর কারণ ছিল আইমান রেজওয়ান। আইমান রেজওয়ানকে পছন্দ করতেন তিনি, কিন্তু আইমান রুমিসাকে পছন্দ করার স্বার্থে তাকে ফিরিয়ে দিয়েছেন প্রতিবার।
উষার কল্পনার রুমিসা মারা গেলে আর কোনো উপায়ে আয়মানের জীবনে তার প্রবেশ ঘটবে। রাহানুমার সাথে 5 কোটি টাকা ডিলও হয়েছিল। হত্যার বিবরণ: উষা উষান এবং উজানকে নিজের কাছে নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলেন। রাহানুমা এবং আরেকজন ছেলে তখন রুমিসাকে বাঁধছে দড়ি দিয়ে। রুমিসা ছটফট কিংবা চেঁচানোর কোনো সুযোগ পাননি। দীর্ঘ কয়েক বছরের পুষে রাখা রাগের ফলস্বরূপ সেদিন পিশাচ উন্মাদ হয়ে উঠেছিলেন। রাহানুমার মতে বাবার ত্যায্য কন্যা পাওয়া উপাধিটা রুমিসার কারণে হয়েছে। উপস্থিত ছেলেটাকে দিয়ে রুমিসাকে সেদিন উষান উজানের সামনে শারীরিক আঘাত করায় রাহানুমা। ধারালো ছুরি দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় আঘাত করে, সেখানে মরিচের গুঁড়া এবং লবণ ঢেলে দেয়। হাত পায়ের নখ তুলে ফেলে প্লাস দিয়ে, সূক্ষ্ম ছুরি দ্বারা চোখ উপড়ে ফেলে। ধারালো ছুরি দিয়ে জিহ্বা কেটে দ্বিখণ্ডিত করে সঙ্গে ওষ্ঠাধর কেটে ফেলা হয়। তালোয়ার দ্বারা প্রথমে হাত এবং পরে পা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। তালোয়ার বুকের মাঝ বরাবর ঢুকিয়ে হাত দিয়ে হৃৎপিণ্ড বের করে আনে টান দিয়ে। সবশেষে ঘাট থেকে মাথা আলাদা করে দেয় রাহানুমা। খুন করা শেষে অতীব বিচক্ষণতার সাথে সকল প্রমাণ মিটিয়ে চলে যান তারা 3 জন। রাহানুমা সেদিনই গা ঢাকা দেয়। রুমিসার মৃত্যুর পর চলে কয়েকদিন তোলপাড়, কিন্তু ফলাফল শূন্য। যে ছেলেটাকে রাহানুমা রুমিসাকে শারীরিক আঘাত করিয়েছিল তাকে পেয়েছিল পুলিশ, কিন্তু সেই ব্যক্তিও আটক হওয়ার 2 মিনিট পর মারা যায়। সম্ভবত তার শরীরে বিষাক্ত বিষ দিয়েছিল কেউ। উষাকে কেউ বুঝতেই পারেনি। এতটা সুকৌশলে উষাকে রাহানুমা সুরক্ষা দিয়ে গিয়েছে। ছেলেটাকে ইচ্ছে করে জনসম্মুখে পেশ করেছিল সে। মীরা পৃষ্ঠা উল্টায়। প্রতিবেদন শেষ। সে উপলব্ধি করল তার হাত পা থেকে শুরু করে ঘেমে একাকার। সাইকো কিলার সম্পর্কে ধারণা আছে তার। তারা যেমন ভয়ানক, তাদের মানুষ খুন করার ধরনটাও তার থেকেও ভয়ঙ্কর। কিন্তু মীরার কাছে রাহানুমার মেরে ফেলার ধরনটা একটু বেশি ভয়ঙ্কর লাগলো। নিশ্চিত ওনার মাথায় বিশাল কোনো সমস্যা আছে। মীরা শুষ্ক অধৈর্য গোল সিক্ত করে উৎসুক চাহনি ফেলে বলল, এই প্রতিবেদন আপনার কাছে? উষা আন্টি, উনি মানুষ? ওনাকে আবার বিয়ে করেছে আঙ্কেল? মানে কি করে? উষানের ধ্যান নেই। দিন দুনিয়ার দিগন্ত বলল, উষা ম্যামের ব্যাপারে আমরা কিছুদিন হলো জানতে পেরেছি। বড় জোর 1 মাস। এখনও তেমন প্রমাণ আমাদের হাতে নেই। সুবিধার জন্য ছোট করে উষান স্যার প্রতিবেদন বানিয়ে রেখেছেন। পর্যাপ্ত প্রমাণ হাতে আসলেই আমরা কাজে নেমে পড়ব। উষা আন্টির সাথে বিয়েটা হলো কি করে? রমিশা ম্যাম মারা যাওয়ার কয়েক বছর পর উষা তখন তার মেয়ে উমাইশাকে নিয়ে আয়মান আঙ্কেলের বাসায় আসেন। থাকার জন্য জায়গা চান। তার স্বামী নাকি মারা গেছে, তাই উজানের কথা ভেবে সেদিন ফারদিন স্যার উষা এবং আয়মান স্যারের বিয়ে দিয়ে দেন। উজান স্যার উষাকে চিনতে পারেননি তখন। হত্যা করার সময় মুখে নিগাব পড়ে এসেছিল, তাই বহু বছরের তদন্তের শেষে এতটুকু প্রমাণ পেয়েছি আমরা। এখনও আরও স্ট্রং প্রমাণ না পাওয়া পর্যন্ত উষার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। চুপ থাকা লাগবে। তীব্র উষানের নেত্রপানে দৃষ্টি ফেলে। জলজল করছে চোখ দুটো। ফাইল পড়ার পর নিস্তব্ধ ভূমিকায় বসে থাকা রুহির কানে ফিসফিসিয়ে বলল, ভাবির বান্ধবী, একটু বাইরে আসুন তো। উষান মীরাকে একা ছাড়ুন একটু। রুহি ফ্যাল করে তাকায়। তীব্র তাড়া দিতে এসে উঠে দাঁড়ায় ঝটপট। 3 জন তখনই বেরিয়ে আসে রুম থেকে। মীরা আখিজোড়ার সামনে মনে হয় ভাসছে খুনের দৃশ্যটুকু। নিজেকে ধাতস্থ করে সে দৃষ্টিপাত দেয় উষানের মুখশ্রীতে। উষানের নেত্রযুগলে সাদা অংশ রক্তিম ক্ষণে। মীরা কিয়ংদংশের জন্য ভুলে যায় নিজের কাছে প্রতিজ্ঞা করা সকল কথাগুলো। ভেবেছিল দূরে দূরে থাকবে, কিন্তু উষানের মুখশ্রীর দশা দেখে তার অন্তঃস্থলের অবস্থা বেহাল, করুণ। মীরা গিয়ে বসলো উষানের পাশে। উষান তখনও ল্যাপটপে তাকিয়ে আছে। কিয়ৎক্ষণ উসখুস করে গলা ঝেড়ে বলল, প্রতিবেদনটা আপনি তৈরি করেছেন না? উষান বহুক্ষণ পর ওষ্ঠাধর প্রসারিত করে ভরাট কণ্ঠে বলল, হ্যাঁ। কিভাবে লিখলেন? হাত কাঁপেনি যখন নিজের মায়ের নৃশংস হত্যার বর্ণনা লিখলেন? নিরুত্তর উষান। মীরা চমকায়। এখনো শক্ত খোলস থেকে বেরিয়ে আসেনি পাথর মানবটা। বিরস মুখে উঠে দাঁড়ালো সে। উদ্দেশ্য নীল রঙের ফাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাবে। এই ফাইলটা এখনো পড়া হয়নি তার। কৌতূহল বাড়ছে ক্ষণে ক্ষণে। উষানের সামনে বসে থাকতে ইচ্ছা করছে না। মীরা উষানকে পার করতে নিবে, তৎক্ষণাৎ উষান ফুপিয়ে ওঠে। বিস্ফোরিত চোখে পিছনে ঘুরে তাকায় মীরা। উষানের নেত্রযুগল কোণে জমাট অশ্রুকণা দেখে চমকিত হয়। লোকটা কাঁদছে। সে ভুল দেখছে না তো? ক্রন্দনরত কণ্ঠে উষান বলে উঠল, আমি নিজের চোখে আম্মুকে হত্যা করতে দেখেছি মীরা, সচোখে দেখেছি। আমার সামনে আম্মু যন্ত্রণায় কেমন ছটপট করছিল তা দেখেছি আমি। 50 বার চাবুক দিয়ে মারার পর আম্মু ছটপট করে ওদের 2 জনের হাত থেকে ছুটে এসে আমাকে, উজানকে পাগলের মতন চুমু খেয়েছিল। বারবার বিড়বিড় করে বলছিল কিছু। আমি কিছুই বুঝতে পারিনি। বাঁচার জন্য সে ছটপট করছিল, হাঁকুতে মিনতি করছিল।
তারা শোনেনি। আমার আম্মুর ঠোঁট দুটো ছুরি দিয়ে কেটে ফেলেছিল। আম্মু আমার বুকে শেষবারের মতো মাথা রেখে যখন আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, ওরা ওরা আম্মুর হাত দুটো তখনই কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমি ব্যর্থ সন্তান। নিজের মায়ের নৃশংস মৃত্যু নিজের চোখের সামনে দেখেও আমি কিচ্ছু করতে পারিনি। অনেক কষ্ট পেয়ে আমার পৃথিবী ছেড়েছে মীরা। অনেক কষ্ট দিয়েছে ওরা। শেষবার যখন মুখের ভেতর ছুরি ঢুকিয়ে দিয়েছিল তখন সে চেঁচিয়ে বলেছিল, উষান বাবা চোখ বন্ধ কর। আম্মা কেমন ছটফট করছিল, আত্মনাদ করছিল, তা আজও আমার কানে ভাসে মীরা। আমি ঘুমাতে পারি না। আমি ঠিক মতন আজকাল শ্বাস নিতেও পারি না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উষান মীরার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। দেয়ালে বাড়ি খেয়ে কান্নার করুণ ধ্বনি মীরার অন্তঃকরণ কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। আজ প্রায় 4 মাস হলো উষানের দেখা নেই, ফ্ল্যাটে আসে না। উষানের ভীষণ চাপ যাচ্ছে বলে মনে করলো মীরা, কারণ লোকটা এত দেরি করে না। 3 মাস পর পর একবার করে সে ফ্ল্যাটে আসে। তাছাড়া সে নিজেও চাইছে না উষানের মুখোমুখি হতে। লোকটাকে দেখলেই তার কান্না পায়। কতই না কষ্ট পুষে রেখেছিল এতদিন নিজ অন্তঃকরণে। সেদিন হয়তো আর চেপে রাখতে পারেনি, কঠিনতার খোলস দেখে বেরিয়ে বাচ্চাদের মতো করে কেঁদিয়ে দিয়েছে। ফাল্গুন মাসের আজ 10 তারিখ, অথচ ব্যবসা গরম, কড়া রোদ্দুর দেখে মনে হচ্ছে চৈত্র মাসের প্রথমাংশ চলছে। মীরা তপ্ত শ্বাস ছাড়ে। তীব্রতাকে বলেছিল উষান এই অপ্রীতিকর ঘটনার পর থেকে নারী জাতিকে ঘৃণা করে। মীরার বোধগম্য হয় উষানের তাকে এড়িয়ে চলার কারণটা হয়তো এটাই। সূর্যের কিরণের উত্তপ্ততার মাঝে মীরা লম্বা লম্বা কদম ফেলে এগোচ্ছে। বাসায় যাওয়া অতীব জরুরি। বোরখার নিচে পরিহিত পোশাক ঘামে সিক্ত হয়ে আছে, গা গুলিয়ে আসছে তার। কিয়ৎ দূরে যেতেই মীরার নিকট দৃশ্যমান হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে সে। মীরার হাতে প্রায় 10 কদম দূরে দাঁড়িয়ে উষান। মীরার হতে প্রায় 10 কদম দূরে দাঁড়িয়ে উষান বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে তীব্রর সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। মুখশ্রীতে তার রাজ্যের ব্যস্ততা এটে সেটে রয়েছে এমন ভাব। মীরা এগুলো আজ আবার ছেঁচড়া হতে অন্তঃকরণ অনুমতি দিল। লোকটা কেমন আছে একবার জিজ্ঞাসা করা উচিত। প্রায় দৌড়ে গিয়ে উষানের সম্মুখে দাঁড়িয়ে পড়ে মীরা। উষান মীরাকে দেখে বিশেষ কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করলো না। সে দেখেছিল এই মেয়েকে তড়িৎ বেগে ছুটে আসতে। উষানের মতে মেয়েটা অযথায় তার পিছে পড়ে আছে। এতদিনে তো মীরার মোহ কেটে যাওয়ার কথা, কাটলো না কেন? বিষয়টা মাঝে মধ্যে ভাবায় তাকে। উষান নিজের পূর্বরূপে স্থির থাকলেও তীব্রতাতে ব্যাঘাত ঘটিয়ে গলা ঝেড়ে বলে, শান, মীরা মেবি তোকে কিছু বলবে, তোরা কথা বল। আমি একটা ফোন কল অ্যাটেন্ড করে আসছি। তীব্র মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে সৌজন্যতার হাসি দিয়ে কেটে পড়ল। মিথ্যা ফোনে কথার ভান করে প্রায় অনেকটা এসে দূরে চলে গেল। উষানের রক্তিম চাহনি উপেক্ষা করে অদূরে যাওয়াটা তার পক্ষে অতটা সহজতর ব্যাপার ছিল না। মীরা দুহাতে তালু ঘষল। কি আশ্চর্য, তার দেখে অস্বস্তি কাজ করছে। উষান মীরার আচরণ দেখে ধমকে বলে উঠল, কি চাই? কিছু বলতে চাস? গুরুত্বপূর্ণ কিছু হলে বল, নয়তো এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। মীরা আর চোখে উকিঝুঁকি দিল উষানের মুখশ্রীতে। লোকটা তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে তাহলে। সেদিনের ভেঙে পড়া ক্রন্দনরত দুর্বল উষানকে মীরার পছন্দ নয়, বিন্দুমাত্র না। চটপটে প্রাণোচ্ছল এই উষানকে চমৎকার লাগে তার নিকট। মীরা ঢোক গিলে কয়েকবার শক্ত কয়েক কথা শোনাতে হবে উষানকে। বোঝাতে হবে সে ভুলে গেছে সেদিনকার উষানের ভেঙে পড়া রূপটার কথা। ওষ্ঠাধর সিক্ত করে মীরার নম্র কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।